এভরিওয়ান, শুরু করছি হৃদয়ের আমার পর্বটি। লিখেছেন DRM সোহাগ, পাঠে আমি নিভা। গাড়ি চলছে, এদিকে মৌ মাথা নিচু করে চোখের পানি ফেলছে। কি করবে সে? হাত বাঁধা, মুখ বাঁধা, এভাবে কতক্ষণ থাকবে? ঘাড় বাঁকিয়ে মেয়েগুলোর দিকে তাকায়। সকলেই টলমল চোখে তাকিয়ে আছে। মৌ এর নিজের জন্য যেমন অসহায় লাগলো, মেয়েগুলোর জন্য এর চেয়ে দ্বিগুণ খারাপ লাগবে। এরা সবাই কারো মেয়ে, কারো বউ, হয়তোবা কারো মা। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, অথচ সবার কত করুণ দশা। মৌ মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে আর মনে মনে আওড়ায়, এ আপনি আমায় কোথায় পাঠালেন? আমার ভীষণ কষ্ট হচ্ছে সোহাগ, ভীষণ অসহায় লাগছে, প্লিজ আমাকে নিয়ে যান এখান থেকে। কাঁদতে কাঁদতে চোখ ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু চোখ দুটো থামে না। কি করে থামবে? এমন একদম বন্ধকর জায়গায় এসে নিজেকে সামলানোর চেষ্টা করে। বড্ড ক্লান্তিতে সিটে মাথা এলিয়ে দেয় মৌ। চোখ বুজে ভাবে তার কি করা উচিত। এভাবে চুপচাপ বসে থাকলে হবে না। কিছু একটা ভেবে মাথা তুলে সোজা হয়ে বসে। হাতের বাঁধন খোলার চেষ্টা করে। দু হাত মুচড়িয়ে অনেক চেষ্টা করে, কিন্তু ব্যথা হয়। চোখের কোণে ঘষে পানি গড়িয়ে পড়ে। হাল ছেড়ে দিলে এরা কোথায় নিয়ে গিয়ে কি করবে সে জানে না। না, চুপ করে বসে থাকা যাবে না। চুপ করে এভাবে কাঁদলে এর সমাধানও হবে না। তাকে কিছু একটা করতে হবে। অতঃপর মৌ বাঁকা হয়ে বাসে পা দুটো সিটের উপর তুলে চোখের ইশারায় পাশের মেয়েটাকে ঘুরে বসতে বলে। মৌ এর ইশারায় মেয়েটি বোধহয় বুঝল। সে মৌ এর দিকে পিঠ ফিরিয়ে বসে। মৌ দেখে মেয়েটার হাত একটা কাপড় দিয়ে বাঁধা। সে একবার ড্রাইভার আর সামনে বসা লোকটির দিকে তাকায়। তারা তাদের মতো তাদের কাজে ব্যস্ত। মৌ তার দৃষ্টি ফিরিয়ে মেয়েটির হাতের দিকে আনে। তার দুই পা এগিয়ে নিয়ে মেয়েটির পায়ের কাছে রাখলে মেয়েটি সামান্য ঘাড় বাঁকিয়ে তাকায়। বুঝতে পারে মৌ তার হাতের গিঁট খুলতে চাইছে। আশার আলো দেখতে পায় সে। মৌ অনেক চেষ্টা করে দু পায়ে নখ দিয়ে গিঁটটা খোলার। সামনে লোকটা একবার পিছন ফিরে তাকালে মৌর সাথে সাথে নড়াচড়া অফ করে দেয়। ঢোক গিলে লোকটার দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে সব ঠিকঠাক দেখে আবারও সামনে তাকায়। এই কাজটা সামনের লোক কিছুক্ষণ পরেই করছে। এসব কাজ করতে হলে এভাবেই সজাগ থাকতে হয়। লোকটি সামনে তাকালে মৌ স্বস্তির নিঃশ্বাস নেয়। আবারও পা ধারা গিঁট খোলার চেষ্টা করে। তার পায়ের নখ ব্যথা হয়ে যায়, কিন্তু গিঁটটা খুলতে পারা তো দূরের কথা, একটু ঢিলেও করতে পারে না। বিরক্ত, ভয় সব মিলিয়ে সিটে মাথা ঠেকিয়ে দেয়। মনে হচ্ছে সে এখান থেকে বাঁচতে পারবে না। কথাটা ভাবতেই আবারও চোখের কোণে পানি জমে। পারছে না সে। অসহায় দুটো মেয়েটির বাঁধা হাত দুটোর দিকে তাকিয়ে শব্দহীন চোখের পানি ফেলে। মেয়েটাও পিছন ফিরে সিটে হেলান দিয়ে আছে। কিছুক্ষণ আগে যে আশার আলো দেখছিল তা নিমিষেই নিভে গেল। মৌ চোখ বুঝে নেয়। এই তো কিছু সময়ের আগের কথা। সোহাগ তাকে জড়িয়ে নিয়েছিল, তার কপালে চুমু দিয়েছিল, তার জন্য যত্ন করে চিঠি লিখেছিল। কত ভালোবাসার এক স্বামী তার। অথচ সে ভালো মানুষ নয়। কথাটা মনে আসতে শরীরের সাথে সাথে মনটাও ভীষণ দুর্বল লাগলো মৌয়ের। সোহাগ নিজের মুখে তাকে এই গাড়িতে তুলতে বলেছে। মৌ জানে সোহাগ তাকে চিনতে পারেনি বলেই গাড়িতে উঠিয়েছে, কিন্তু এই মেয়েগুলো তো কোনো এক পরিবারের সদস্য। সোহাগ কেন এদের কথা ভাবলো না? সে চোখের সামনে তার স্বামীকে এসবের সাথে যুক্ত দেখল। দম আটকে আসছে মেয়েটির। সে জানে এরা তাকে মারবে না, এমনকি কাউকেই মারবে না, তবে জীবন্ত লাশ বানিয়ে দিবে। যদি মেরে ফেলতো তবে মৌ নিশ্চিন্তে মরে যেত। কিন্তু এরা যে প্রতিটা মেয়ের ইজ্জত হরণ করে। আর যাই হোক, মৌ নিজের ইজ্জত হরণের চেয়ে মৃত্যুকে বেশি পছন্দ করে। সে পবিত্র থেকেই এই দুনিয়া থেকে বিদায় নিতে চায়। পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। কি করবে স্বামীর এত ভালোবাসা দিয়ে যে একজন মানুষ হিসেবে নিকৃষ্ট? সে চায় না অমন মানুষের ভালোবাসা। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কতক্ষণ যে আবারও চোখের পানি ফেললো সে হিসেব নেই।
মাথা ব্যথায় মনে হচ্ছে মাথা খুলে পড়বে। মৌ নিজেকে সামলালো। আবারও সোজা হয়ে মেয়েটার হাতের কাছে পা নিয়ে গেল। চোখ বুঝে মনে মনে বলল, আল্লাহ প্লিজ সাহায্য করে। অতঃপর আবারও হাতের গিঁটটা খোলার চেষ্টা করে। অনেকক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়, হাল ছাড়ে না। আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ পর গিঁটের একটুখানি হালকা করতে পারে। মৌ খুশি হয়। ধীরে ধীরে আর একটু চেষ্টা করতে থাকে। সামনের লোকটা হঠাৎ পিছন ফিরলে মৌ পা থামিয়ে স্ট্যাচু হয়ে যায়। চোখ জোড়া বুঝে নেয়। ঢোক গিলে নিঃশ্বাস নিতেও ভয় করছে তার। লোকটা কিছুক্ষণ চোখ ঘুরিয়ে আবারও সামনে ফিরে তাকায়। মৌ ধীরে ধীরে চোখ মেলে সামনে তাকিয়ে দেখে লোকটা সামনের দিকে ফিরেছে। অতঃপর আবারও পা দিয়ে গিঁটটা খোলার চেষ্টা করে। বেশ সময় নিয়ে অবশেষে গিঁটটা খুলতে সফল হয় মৌ। এদিকে মেয়েটির যখন বুঝতে পারে তার হাতে আর বাঁধন নেই, সাথে সাথে সে তার মুখ থেকে বাঁধা কাপড় সরিয়ে মৌ-এর দিকে তাকিয়ে মৌ-এর হাতের বাঁধন খুলে দেয়। সব মেয়েদের চোখ চকচক করে ওঠে। মৌ নিজের মুখের কাপড় সরিয়ে মেয়েটার দিকে চুপে খুব ছোট্ট কণ্ঠে বলে, মুখে কাপড় আলতোভাবে রাখো, নয়তো ওরা সন্দেহ করবে। মৌ এর কথা মতো মেয়েটি তাই করে। এরপর একে একে সবার হাত খুলে দেয়। মৌ আর ওই মেয়েটি সবাই মুখে আলতো কাপড় রেখেছে লোকদের দেখানোর জন্য, আর দু হাত পিছনে বাঁধার ভঙ্গিতে রেখেছে। অনেকক্ষণ গাড়ি চলল। হঠাৎ চলন্ত গাড়িটি ব্রেক কষে। তাদের সম্মুখ বরাবর একটি বড় গাড়ি। সামনের লোকটি সেদিক তাকিয়ে দুটো গালি দেয়। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। লোকটি বেশ কিছুক্ষণ কথাবার্তা বলতে থাকে। মৌ গাড়ির দরজা খুলতে চায়, কিন্তু পারে না। এরই মধ্যে লোকটা এসে আবারও বসলে গাড়ি স্টার্ট দেয়। মৌ এর দৃষ্টি জুড়ে অসহায়ত্ব ঘিরে ধরে। সে কিভাবে এখান থেকে পালাবে? তার ভরসার স্থল হারিয়ে গেছে। এই তো তাকে এই নরকে পাঠালো। মৌ আর এ কষ্ট সহ্য করতে পারছে না। ভীষণ মনে পড়ে তার স্বামীকে। কি হতো যদি সোহাগ তাকে চিনে তার বুকে আগলে নিত? মৌ এর মন প্রতিবাদ করে বলে ওঠে, না না, অমন মানুষের বুক তার চায় না, যে অন্যের কথা ভাবে না, যে অন্য মায়ের কথা ভাবে না, অন্যের বোনের কথা ভাবে না, তার বুক মৌ এর চায় না। সে যেমন সোহাগের বউ, এখানে অনেকেই কারো না কারোর বউ। সোহাগ কেন ভাবলো না এই মেয়েদের কষ্টের কথা? কথাগুলো ভেবে মৌ এর চোখ ছাপিয়ে জল গড়ায়। আর কত কাঁদবে সে? চোখের পানি ফেলতে পারে না, কিন্তু চোখের বাঁধও তো মানে না। হঠাৎই আবারও গাড়ির ব্রেক কষে। মৌ ঝাপসা চোখে পলক ঝাপটায়। লোকটি বাইরে বেরিয়ে কাকে যেন কল করছে। প্রায় 10 মিনিট পর কয়েকজন ছেলে মেয়ে আসলো। এসে গাড়ির দরজা খোলে। মৌ এর বুক টিপ টিপ করছে ভয়ে। একজন এক এক মেয়েকে ধরে ধরে নামাচ্ছে। অনেক ছেলে কোনো মেয়েকে ধরছে, কাউকে কোনো মেয়ে ধরছে। ভাগ্য সহায় থাকায় মৌকে একজন মেয়ে শক্ত করে চেপে নামে। মৌ আশেপাশে চোখ ঘুরিয়ে তাকায়। তাদের সবাইকে সামনে একটা বড় গাড়িতে তুলবে বলে নিয়ে যাচ্ছে। মেয়েটা একটু বেখেয়াল হলে মৌ জোরে বলে ওঠে, আপুরা পালাও। মেয়েগুলো তাদের ধরে রাখা লোকদের গায়ে জোরে ধাক্কা দিয়ে দৌড় দেয়। হাত দিয়ে মুখের কাপড় ছুঁড়ে ফেলে। হঠাৎ ধাক্কায় মেয়েদের ধরে রাখা লোকগুলো বুঝতে পারে না। তারা ভেবেছিল এদের যেভাবে হাত মুখ বেঁধে রেখেছে তারা থাকতে এরা কেউ এত সাহস দেখাবে না। কিন্তু এদের হাত মুখ যে খোলা ছিল এটা তারা কেউ বুঝতে পারেনি, যার কারণে এমন হয়েছে। আজ পর্যন্ত এমন হয়নি কখনো। ভাবনা রেখে সকলে দ্রুত মেয়েগুলোর পিছে ধাওয়া করে। মৌকে যে মেয়ে ধরেছিল সেই মেয়েটিকে দ্রুত মৌকে ধরে ফেলে। মৌ পেরে ওঠে না এই মেয়ের সাথে, তার তো এসবে অভ্যাস নেই। মেয়েটা মৌ এর মুখ বেঁধে দেয়। শক্ত হাতে মৌ এর দু হাত পিছনে মুচড়ে ধরে। মৌ মৃদু আর্তনাদ করে ওঠে, আবারও চোখের পানি ফেলে দেয়। কিছু একটা ভেবে মেয়েটার পায়ের উপর খুবই জোরে পাড়া দেয়। মেয়েটি ব্যথায় মৌকে ছেড়ে দিলে মৌ প্রাণপণে দৌড়ায়। মৌকে ধরে রাখা মেয়েটি তার আঘাতপ্রাপ্ত পা চেপে ধরে চিল্লিয়ে বলে, ভাই, এই মেয়েকে ধর, এই মেয়েকে ধর। কয়েকজন ছেলে মৌ এর পিছু নিয়েছে অলরেডি। মৌ পিছু ফিরে একবারও দেখে
ছেলেগুলোর দিকে। ভয়ে পুরো শরীর কাঁপছে। কয়েকটা মেয়েকে লোকগুলো ধরে ফেলেছে। মৌ এর সামনে 3টে মেয়ে দৌড়াচ্ছে। তারা মৌ এর থেকে অনেক এগিয়ে, কিন্তু মৌ পিছিয়ে পড়েছে। পায়ের জুতো খুলে দৌড়াচ্ছে, পায়ের সাথে কিছু বেঁধে যায়। মেয়েটা তবুও থামে না। এরা যে নরপশু, এদের হাতে ধরা দেওয়া মানে সে অপবিত্র হওয়া। হাত দিয়ে চোখের পানি মুছে দৌড়াতে থাকে। পায়ের মধ্যে কি যেন ফুটেছে, ভীষণ ব্যথা করছে। পা ভেজা ভেজা মনে হয়। মৌ বুঝতে পারে তার পা কেটে যাচ্ছে। তার মনে হয় এই রাস্তা কাচের টুকরো দিয়ে ভর্তি, কিন্তু সে দেখে না। সে মরতে ভয় পায় যতটা, তার চেয়ে অনেক বেশি ভয় পায় ইজ্জতে কেউ হাত দিবে ভাবলে। যা ফলে একটুকু ব্যথা মেয়েটিকে দমাতে পারলেন। এই রাস্তায় এই পাচারকারী লোকদেরই একটি গাড়ি কাঁচ ভেঙে রাস্তার অনেকটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। মৌ দৌড়ানোর সুবিধার্থে পায়ের জুতো খুলে ফেলেছিল, কিন্তু এটা বোধহয় আরো বড় ভুল হয়ে গেল। পা অবশ হয়ে আসছে। কত শত কাচের টুকরো যে তার পায়ে বিঁধেছে একমাত্র আল্লাহই জানে। পায়ের যন্ত্রণায় ভেঙে পড়েছে সে। সোহাগের মুখটা মুখের সামনে ভেসে উঠে বিড়বিড় করে, আপনি কোথায় সোহাগ? আপনার অপরিচিতাকে এখান থেকে নিয়ে যান প্লিজ, আমি আর পারছি না। মৌ শব্দ করে কেঁদে উঠে। তার দৌড়ানোর গতি কমে আসে, তবুও থামে না। কিছুক্ষণের মাঝেই একটা ছেলে মৌ এর হাত টেনে গায়ের সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারে মৌ এর ডান গালে। মৌ ছিটকে রাস্তার উপর উপর হয়ে পড়ে যায়। ডুকরে কেঁদে উঠে। ছেলেটা এগোতে নিল। একটা মেয়ে তাকে থামিয়ে দিয়ে বলে, পাগল হয়ে গেছ? ওকে তুমি ধরছো কেন? বস জানতে পারলে তোমার আস্ত রাখবে না। ছেলেটি থেমে যায়। তার রাগ উঠিয়ে গিয়েছিল। এই মেয়ের জন্য অলরেডি অর্ধেক মেয়ে পালিয়ে গেছে। সব জবাবদিহিতা তাদের করতে হবে। তাদের বস তাদের বাঁচিয়ে রাখবে কিনা সন্দেহ। মেয়েটা এগিয়ে গিয়ে মৌকে টেনে তুলে নেয়। মৌ এর একই গালে আরেকটি থাপ্পড় মারে। পিছনে চুলের মুঠি ধরে চিৎকার করে বলে, এত সাহস কোথায় পেয়েছিস তুই? তোকে জ্যান্ত পুঁতে দিব আমাদের বস। মৌ নিঃশব্দে চোখের পানি ফেলে। মেয়েটি মৌ এর মুখ বেঁধে দেয়, হাত দুটো শক্ত করে বেঁধে দেয়। এরপর টেনে হিঁচড়ে মৌকে সেই আগের গাড়ির ভেতর ছুঁড়ে ফেলে। সে গাড়ির ভেতর উঠে দড়ি দিয়ে শক্ত করে মৌ এর পা দুটো বেঁধে দেয়। মৌ এর দম বন্ধ লাগলো। সে একটুও সুবিধা করতে পারেনি। আবারও এদের কাছে বন্দী হয়ে গেল। তার বোধহয় আর বাঁচা হলো না এদের হাত থেকে। সে জীবন্ত লাশ হতে চায় না। সে পবিত্র থেকে মরতে চায়, কিন্তু চিৎকার করে কাঁদছে। ইচ্ছে করে মেয়েটা মৌ এর হাত পা মুখ সবকিছু শক্ত করে বেঁধে গাড়ির দরজা লাগিয়ে লক করে বেরিয়ে যায়। এরপর সব ছেলে মেয়ে গোল হয়ে দাঁড়ায়। একজন মেয়ে বলে ওঠে, কেউ বসকে কল করে জানাও, 5 জন মেয়ে পালিয়েছে। সবার ঘাম ছুটেছে। তাদের আস্ত রাখবে না এই খবর জানলে। সবাই অন্য কাউকে দেখিয়ে দেয় কল করার জন্য। সবশেষে একজন ছেলে সাহস জুগিয়ে কল করে সালাম দেয়। ওপাশ থেকে গম্ভীর স্বর ভেসে আসে, বল। ছেলেটা ভয়ে ভয়ে সবার দিকে একবার তাকায়। সবার চোখের ইশারায় বলতে বলেন। ছেলেটা ঢোক গিলে বলে, বস 5 জন মেয়ে পালিয়েছে। ফোনের ওপাশ থেকে চিৎকার করে বলে ওঠে, হোয়াট? ছেলেটি সাফাই গায়, আমাদের দোষ নেই বস, একটা চালাক মেয়ে এই সব ঘটিয়েছে। সরি বস, তোরা কি ঘুমিয়েছিলি জানোয়ারের দল? তোদের কবর এবার আমি খুঁড়বো। ছেলেটা কাপা কণ্ঠে বলে, সরি বস। ওপাশ থেকে রাগ মিশ্রিত কণ্ঠে ভেসে আসে, তোদের তো পরে দেখছি আমি। আগে ওই সাহসী মেয়েটাকে আমার গোডাউনে আন। খবরদার আমার ছোঁয়ার আগে যেন কোনো ছেলে ওই মেয়ের স্পর্শ না পায়। যে ওকে ধরবে তাকে কেটে টুকরো টুকরো করব। ছেলেটা ভয়ে ভয়ে কাপা কণ্ঠে বলে, জি স্যার। ওপাশের ছেলেটা ভাবে এদের প্রত্যেকেরই মেয়ে দোষ আছে, থাকাটাও স্বাভাবিক। তাদের বস যেমন হবে অনুসারীরাও তেমন হবে ভেবে বুক ফুলালো। তবে এদের মেয়েদের টাচ করতে দিলে ভুল ভাল কাজ করে দিবে। তার আগে তার ছেলে পুলে মেয়েদের সাথে শোবে, এটা সে মানবে না। সে ইউজ করে ছিঁড়ে ফেলবে, তারপর তারা এই মেয়েদের চিনতে থাকে। সে ডোন্ট কেয়ার নিয়ে থাকে। অতঃপর গম্ভীর মুখে বলে,
কাউকে আমার মনে ধরলে তার কাছে যদি শুনেছি আমার আগে কেউ তাকে ছুঁয়েছে, তাহলে যার স্পর্শ তার শরীরে থাকবে তার মৃত্যু নিশ্চিত। সবগুলো আমার গোডাউনে এনে আমার প্রত্যেকটা বেডরুমে এক একজনকে সাজিয়ে রাখবে। আন্ডারস্ট্যান্ড? ছেলেটা ভীত কণ্ঠে বলে, জি জি বস। কালকের মধ্যে সব ঘাটতি করা মেয়ের সংখ্যা পূরণ চাই। চাই মানে চাই, এই বলে কল কেটে দেয়। ছেলেটা ফোন রেখে বলে, সব মেয়েকে বস গোডাউনে নিয়ে যেতে বলেছে, আর কোনো মেয়েকে কোনো ছেলে ধরিস না। জানিস তো বসকে ইউজ করা জিনিস দিলে বস তাকে আস্ত রাখে না। আর যে মেয়ে পালাতে সাহায্য করেছে সবাইকে ওকে আলাদাভাবে নে। ওর কথা বস আগে বলেছে। দেখিস বস ওকে আগে খুঁজবে। কোনো মেয়েকেই কোনো ছেলে ধরিস না, আমরা শুধু সাপোর্ট দিব এদের। চোখের ইশারায় তাদের সামনে দাঁড়ানো মেয়ের দিকে তাকিয়ে কথাগুলো বলে একজন অতঃপর মেয়েগুলোর উদ্দেশ্যে বলে, তোমরা নিয়ে যাও মেয়েগুলোকে। সবাই মাথা নাড়ে। যে মেয়েগুলোকে ধরতে পেরেছে তাদের কয়েকজন মেয়ে ধরে নিয়ে আগের মাইক্রোতে উঠে। মেয়েগুলোর বাঁচার সব আশা শেষ হয়ে যায়, কাঁদতে থাকে। কিন্তু এই পাষাণ মেয়েগুলোর মন গলে না। এরপর সেখান থেকে দুটো মেয়ে মৌকে মাইক্রো থেকে নামিয়ে পিছনে রাখা একটা প্রাইভেট কারে ওঠায়। সেই মেয়েকে বস স্পেশালি চেয়েছে, হেরফের যাতে না হয়, তাই এই ব্যবস্থা। এরপর মৌ এর দুপাশে মেয়ে দুজন বসলে গাড়ি ছেড়ে দেয়। মৌ এর ভীষণ কান্না পায়, বলতে ইচ্ছে করে, আমায় ছেড়ে দাও তোমরা প্লিজ। তোমাদের কি পরিবার নেই? আমার বাবা মা বোন স্বামী সবাই আছে, আমায় তাদের কাছে যেতে দাও। তোমরাও তো মেয়ে, একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সর্বনাশ করছো বলো? মনের কথা মনে চাপা পড়ে যায়, মুখ ফুটে বলার সামর্থ্য নেই। মুখ যে শক্ত বাঁধনে বাঁধা। মৌ এর চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ে তো পড়েই। আল্লাহর কাছে সাহায্য চায়, মনে মনে বলে, সুবাহান আল্লাহু ওয়াল মিনাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। মেয়েগুলো একে একে গোডাউনের ভেতর এনে একজনকে এক এক ঘরে ছুঁড়ে ফেললো। প্রতিটি কক্ষ অন্ধকার। এরপর প্রতিটা ঘরের দরজা আটকে ঘরগুলোর সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর মৌকে মেয়ে দুটো ধরে গাড়ি থেকে নামিয়ে পায়ের বাঁধন খুলে দেয়। শক্ত করে মৌকে দুপাশ থেকে দুজন ধরে সামনের দিকে এগিয়ে যায়। মৌ বুঝতে পারে না তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সে ঠিক করে পা ফেলতে পারছে না। পায়ের ভেতর অনেক কাচের টুকরো ঢুকেছে বোধহয়। পা ভেঙে আসছে, কিন্তু মেয়ে দুটো তাকে টেনেই নিয়ে যাচ্ছে। একটি জায়গায় গিয়ে মেয়ে দুটো মৌকে একটা রুমের ভিতর ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। এরপর দরজা লাগিয়ে তালা লাগিয়ে দেয়। মৌ ধাক্কা খেয়ে মেঝেতে মুখ থুবড়ে পড়ে, ফুঁফিয়ে ওঠে। উঠতেও পারে না, হাত বাঁধা। মাথা উঠিয়ে চোখ দেখে চারিদিকে বিদঘুটে অন্ধকার, একটুও আলো নেই। নিজেকে দেখতে পাচ্ছে না, ভয়ে গলা শুকিয়ে আসে। এটা কোথায় আনলো তাকে? বেশ কিছুক্ষণ দমবন্ধকর অন্ধকার মৌ কাঁদলে বসে বসে। আর কত কাঁদবে? সেই রাত থেকে চোখ থেকে পানি ঝরছে তো ঝরছেই। তার চোখ বোধহয় অন্ধকার হয়ে যাবে। সোহাগকে মনে পড়ছে ভীষণ। তার স্বামী তাকে খুঁজছে না কেন? কেন তাকে পাচ্ছে না? বিড়বিড় করে বাঁধা মুখেই, আপনি আমার কাছে আসুন না সোহাগ, আমার পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। এত অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ আমায় নিয়ে যান এখান থেকে। আমার সাহায্য করুন। আপনি কি জানেন আপনার অপরিচিতা কত কষ্ট পাচ্ছে? আপনার বুকের ব্যথা আমায় অনুভব করতে বলেন। তাহলে এখন কেন আপনি আমার ব্যথায় আমার থেকে এত দূরে? কোথায় পাঠালেন আমায় সোহাগ? আপনি আমায় ভালোবাসেন না সোহাগ? আমি তো অনুভব করি। তাহলে আপনি কেন এমন জায়গায় আমায় পাঠালেন বলুন? আসুন না আমার কাছে, আমায় বের করুন এখান থেকে। কথাগুলো বাঁধা মুখে কোনো রকমে বলে গুইয়ে কেঁদে ওঠে মেয়েটি। কিছুক্ষণ পর কোনো রকমে উঠে দাঁড়ায়। দু পা মাটিতে রাখলে ব্যথা কোকিয়ে ওঠে। পা দুটো গুটিয়ে নেয়, আশেপাশে তাকায়, কিচ্ছু দেখতে পায় না। কেমন গুটগুটে অন্ধকার। পা কুঁকড়িয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে, যদি এখান থেকে বেরোতে পারে সেই চেষ্টা। কিছুটা এগিয়ে গিয়ে দেয়ালের সাথে ঠাস করে বাড়ি খেয়ে উল্টো পড়ে যায়।
শরীর ভীষণ দুর্বল থাকায় এতটুকুতেই পড়ে গিয়েছে। কোমরে হাতে বেশ ব্যথা পেল, দু পায়ের পাতা ব্যথায় টন টন করে উঠল, চোখ থেকে পানি গড়িয়ে মেঝেতে পড়ে। মৌ সেভাবেই কিছুক্ষণ শুয়ে শুয়ে কাঁদে, এরপর ধীরে ধীরে উঠে বসে। বসে থেকেই একটু একটু করে এগিয়ে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকায়। তার হাত দুটোর বাঁধন আগে খুলতে হবে, কিন্তু কি করে খুলবে? দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধেছে। মৌ বেশ অনেকক্ষণ দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে বসে রইল। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, চোখের পাতা টেনে তুলতে পারছে না। এভাবে থাকতে থাকতে কখন যে চোখে লেগে যায় মেয়েটা বুঝতে পারে না। আপনি আমায় ভালোবাসেন না? তুমি ভীষণ বোকা অপরিচিতা। চোখে যা দেখো তাই বিশ্বাস করে নাও। আমি আপনাকে যেভাবে দেখি সেভাবে বিশ্বাস করি। সোহাগ কৌতুক স্বরে হেসে বলে, এই জন্যই তো তোমায় বোকা ভাবলাম। মৌ কেঁদে কেঁদে বলে, আপনি খুব ভালো মানুষ, আমার স্বামী আপনি। খুব ভালো আপনি, আমায় ভীষণ ভালোবাসেন। সোহাগ হেসে বলে, আহ মেয়ে, তুমি এখনো বোকা বোকা কথা বলছো। আপনি আমায় ভালোবেসে অনেক কষ্ট সহ্য করেছেন, আমি সব জানি, আপনার ডায়েরি পড়েছি আমি। সোহাগ হেসে বলে, নিজের চোখে কষ্ট পেতে দেখেছ, ডায়েরির 2 পাতা দেখে বিশ্বাস করে নিলে? বোকামো। আপনি আমায় রেখে কোথায় যাচ্ছেন? যাবেন না সোহাগ। আপনি আমার স্বামী, যাবেন না? সোহাগ হাসতে হাসতে বলে, উপরে উপরে তোমার স্বামী, উপরে উপরে তোমার বসবাস, ভেতরে ভেতরে অগণিত নারী রাজত্ব করে বেড়ায় আমার ভেতরে। এই বলে জোরে জোরে হাসতে হাসতে কোথায় যেন মিলিয়ে যায়। মৌ চিৎকার করে ওঠে, কিন্তু আওয়াজ নেই। বাঁধা মুখ থেকে গোয়ানোর শব্দ বের হয়। ঘুম ভেঙে যায় মৌয়ের, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটা। ডুকরে কেঁদে উঠে বিড়বিড় করে, আপনি আমায় ভালোবাসেন সোহাগ, কেন আমার স্বপ্নে এসে মিথ্যে বলেই গেলেন? আপনি আসুন না সোহাগ আমার কাছে, আপনার বুকটা চাই আমার, ভীষণ করে চাই। আপনি প্লিজ আসুন সোহাগ, এসব মিথ্যা স্বপ্ন। আমি জানি আপনি আমায় ভালোবাসেন, খুব ভালোবাসেন। একটু থেমে আবারও বিড়বিড় করে, আপনি সত্যি এসব খারাপ কাজে যুক্ত সোহাগ? তা না হলে কেন আমাকে এই নরকে পাঠাবেন? আপনি কি আমাকে চিনতে পেরেও এই নরকে পাঠিয়েছেন? সোহাগ, আপনি কি স্বপ্নের মতো সত্যি আমায় ভালোবাসেন না সোহাগ? না না, স্বপ্ন মিথ্যা, শয়তান দেখিয়েছে বোধহয়। আমি যে দোয়া পড়ে ঘুমাইনি। আপনি আসুন না সোহাগ, আপনার অপরিচিতাকে এখান থেকে নিয়ে আপনার বুকে একটুখানি ঠাঁই দিন সোহাগ। আমি আর পারছি না যে। আরো কতক্ষণ যে কাঁদলো মেয়েটা। এরপর দুর্বল শরীরে পিছনে বাঁধা হাত মুচড়ায় নিজে নিজে, 2 হাতে আঙুল দিয়ে চেষ্টা করতে থাকে হাতটা খোলার। হাতটা খুলতে পারলে এখান থেকে বেরোনোর একটা পথ পেত। পারে না তো। আবারও কেঁদে ওঠে। এভাবে প্রায় 40 মিনিটেরও বেশি সময় নিয়ে চেষ্টা করতে করতে বাঁধা দড়ির বাঁধন হালকা হয়। মৌ বুঝতে পেরে একটুখানি স্বস্তি পায়। এরপর ধীরে ধীরে আরো কিছুক্ষণ চেষ্টা করার পর হাত দুটোর বাঁধন থেকে মুক্ত করতে সফল হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। হাত দুটো ছিলে গিয়েছে। আলতো হাতে 2 হাত ধরল। ভীষণ জ্বলছে। দ্রুত মুখের বাঁধন খুলে ফেলল। কতক্ষণ পর শান্তিতে একটু নিঃশ্বাস নিল। এরপর তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। পায়ের কাছগুলো ফুটিয়ে যাওয়ার ব্যথা আবারও চারা দিয়ে উঠে। মৌ 2 হাতে মুখ চেপে কেঁদে উঠে। তার জীবনে এত শারীরিক মানসিক কষ্ট সে পায়নি। কোনো রকমে নিজেকে সামলে এগিয়ে গেল। অন্ধকার ঘরের চারপাশে হাতিয়ে বেড়ালো, যদি ঘরের কোথাও লাইট পায়। অনেকক্ষণ খুঁজল, কিন্তু পেল না। হাল ছেড়ে দিল। হঠাৎ করে কিছুর সাথে খুব জোরে মৌ এর হাঁটু ধাক্কা খায়। ব্যথাটা জায়গায় টনটন করে ফেটে যাচ্ছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নিজেকে সামলে আবারও দেয়াল ধরে ধরে এগোয়। হাতের কাছে দরজার মতো কিছু লাগে। হাত দিয়ে সেখানে থাপ্পড় দেয়। আর কাতর স্বরে ডাকে, কেউ আছেন? দরজাটা খুলুন না প্লিজ, একটু দয়া করুন। প্লিজ, কেউ আছেন? আমায় বাঁচান কেউ, দয়া করুন। এভাবে কেঁদে কেঁদে কতক্ষণ যে ডাকলো, কারো কোনো সাড়া নেই। মৌ দরজায় বারবার বসেই হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। আবারও উঠে হাতিয়ে হাতিয়ে অন্য দিকে গিয়ে চিৎকার করে অনেকক্ষণ ডাকলো, কেউ
প্লিজ সাহায্য করুন, বাঁচান কেউ। কারো কোনো সাড়া নাই। মৌ হাল ছেড়ে দিয়ে দেয়ালের সাথে ঘষে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। ভীষণ দুর্বল লাগছে শরীর, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে। কাঁদতে কাঁদতে ক্লান্তিতে শরীর নুইয়ে পড়েছে। কান্না অফ করে থেকে থেকে কেঁপে ওঠেন। আর কোনো উপায় নেই, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে মৌ শান্ত হয়ে পড়ে রইল সেই অন্ধকার কুটিরে। মেয়েটি কোন ঘরে? একটা মেয়ে কাপা হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে বাঁকা হাসে, তার ভয়ে কাঁপছে। বেশ এনজয় করে সে। মুখে বাঁকা হাসি রেখেই বলে, কেউ ছুঁয়েছিল? মেয়েটা মাথা নিচু করে কাপা গলায় বলে, না বস। ছেলেটা এগিয়ে যায় সে ঘরের দিকে। ঘরের সামনে গিয়ে গলা ছড়িয়ে ডাকে, এই কেউ তালা খুলে দিয়ে যা। একটা মেয়ে এসে তাড়াতাড়ি ঘরের তালা খুলে দেয়। ছেলেটা ঘরের ভেতর প্রবেশ করে। বাইরের মেয়েটা যদিও কঠোর, তবে এ পর্যায়ে এসে ভীষণ খারাপ লাগা কাজ করে। তাদের বস যে মেয়েটাকে ধরে, পরের দিন সে মেয়েটাকে হসপিটালে ভর্তি করতে হয়, যেন সে কোনো জন্তু, মেয়েদের খাওয়ার জন্তু। হয়তো এটাই স্বাভাবিক। সে তো আর স্বামীর মতো মেয়েদের ভালোবেসে টেনে নেয় না, বরং ধর্ষক হয়ে মেয়েদের কাছে টানে এক রাতের জন্য। ছেলেটা ঘরের ভেতর প্রবেশ করে ঘরের দুটো লাইট জ্বালায়। সোজা চোখে পড়ে কালো বোরখা পরিহিত এক মেয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। মৌ দরজা খোলার শব্দে হালকা মাথা তুলে ছেলের একজোড়া পা দেখে আবারও হাঁটুতে মাথা গুজে নেয়। ছেলেটা ভ্রু কুঁচকালো, একটু এগিয়ে এসে ঘাড়ের ডান পাশে হাত রেখে বাম দিকে ঘাড় বাঁকালো, ডান দিকে বাঁকালো। এভাবে চারপাশে ঘাড় ঘুরিয়ে একটু ব্যায়াম করে নিল। মটমট শব্দ ও হলো কয়েকবার। একটা চেয়ার টেনে দু পাশে পা দিয়ে দু হাত চেয়ারের উপর রেখে উপহাসমূলক হাসি হেসে বলে, এই ব্রেভ গার্ল। মৌ কেঁপে ওঠে। চোখের পানিতে তার হাঁটু বরাবর বোরখা ভিজে একাকার। সে শুধু আল্লাহকে ডাকছে, আর কিছু জানে না সে। ছেলেটা আবারও বলে, আই লাইক ইউ। সাহসী মেয়েদের আমার মনে ধরে বেশি। তুমি কি প্রিপেয়ার এই রাতের জন্য আমার শয্যাসঙ্গী হওয়ার? হাত ঘুরিয়ে সময় দেখে 12টা 20 মিনিট। অতঃপর বলে, সারা রাত তোমাকে দিতে পারবো না, আরো অনেক আছে। তবে তুমি যেহেতু সাহসী, তোমার মাঝে ডুবে গেলে লাইনে দাঁড়ানো মেয়েদের ভুলে গেল। ডিফারেন্ট। মৌ এর কোনো হেলদোল না দেখে সোজা হয়ে বসে শক্ত কণ্ঠে বলে, মেয়ে, তোমার সাথে ভালো করে কথা বলছি, কানে যাচ্ছে না? তোমার জন্য কতগুলো মেয়ে পালিয়ে গেছে। যাই হোক, আমাকে সন্তুষ্ট করতে পারলে আমি তোমাকে মৃত্যুর হাত থেকে রেহাই দিতে পারি। লোকটার কথায় মৌ এর কান যা যা করে ওঠে, কিন্তু শেষ কথাটাই বলতে ইচ্ছে করলো, মেরে ফেলুন আমায়, প্লিজ, দয়া করে মেরে ফেলুন। কথাটা সে মাথা নিচু করে মৃদুস্বরে বললেও ফেলল। ছেলেটা জোরে জোরে হাসতে থাকে। কৌতুক শুনছি যেমন। এ কথা তো তাকে অনেকেই বলে কোনো না কোনো রাতে। হাসি থামিয়ে হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলে, তোমার কি মনে হচ্ছে মেয়ে, আমি তোমায় মারতে এসেছি? মারতে চাইলে মরবে। আগের রাতটা আমাকে দাও, আমার মনটা ভরার তৃপ্তি দাও, আমার সাথে মিশে যাও, আমার এক রাতের বিছানার সঙ্গী হও, তারপর যা খুশি করো। লোকটার কথায় মৌ এর গা গুলিয়ে উঠল। এত জঘন্য কথা সে ইহজীবনে শুনিনি। ফুঁপিয়ে উঠল। সোহাগকে খুব করে ডাকলো। তার স্বামী কেন তার কাছে আসেনি? ছেলেটা মৌকে তাগাদ দেয়। আবারও বলে, কাপড় কি তুমি খুলবে নাকি? আমি এসব কাজে আমি কিন্তু বেশ পটু। সাথে একটুও বিরক্ত আসে না। এক সেকেন্ড, তুমি লজ্জায় মাথা তুলছো না? আহা মেয়ে, আমি লজ্জা ভাঙাবো তো। বিছানায় কি তুমি পায়ে হেঁটে নিজেকে সঁপে দিবে, নাকি আমি হেল্প করব? মেয়েদের ভর এই দু হাতে নেওয়ার মজাই কিন্তু আলাদা। ওয়েট আ মিনিট, সবকিছু সমাধান করে দিচ্ছি। এই বলে এগোতে নেই। মৌ এর গা গুলিয়ে ওঠে লোকটার কথা শুনে। এরা কি করে এমন করে একটা মেয়েকে এত বাজেভাবে বলতে পারে? এদের ঘরে কি মা বোন নেই? তাদের মুখের দিকে এই নরপশুগুলো কেন তাকায়নি? ডোক গিলে আল্লাহর নাম নেই। চিৎকার করে ডাকতে ইচ্ছে করে সোহাগকে। শরীরে অস্বাভাবিকভাবে কাঁপে। ছেলেটা কয়েক পা বাড়ালে তার ফোনে একটা কল আসে। বিরক্ত হয়। এই সময় কে কল দিয়েছে? পকেট থেকে ফোন বের করে বিরক্ত নিয়ে কল রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে বলে, কই তুই?
ছেলেটা হেসে বলে, প্রাইভেট মিটিং এ এগোচ্ছিলাম। শালা তুই 12টা বাজতে কল করলি। ফোন রাখ বেটা। ওপাশ থেকে হেসে বলে, তুই আর শুধরলি না। বেস্ট অফ লাক। মেয়েগুলো পালালো, কিছু করলি? ছেলেটা বাঁকা হেসে বলে, কালকের মধ্যে সব মেয়ে ম্যানেজ হয়ে যাবে, না হলে সব কটাকে জীবন্ত কবর দিয়ে দিবে। মো ব্রু কুচকালো। এই একই কথা সে আজ রাতে আরেকবার শুনেছিল, যদিও ভয়েস আলাদা, তবে বলার টোন একদম সেম। মাথায় একটু চাপ দিতেই এর মনে পড়ল তার স্বামীর মুখে এই একই বাক্য সে আজ রাতে শুনেছিল। শুকনো ঢোক গিলে সে ধীরে ধীরে মাথা তুলে তাকায়, চোখ ঝাপসা থাকায় ছেলেটাকে একদম ঝাপসা লাগে। দুর্বল ডান হাতটা উঠিয়ে চোখ মুছে চোখের পলক ফেলে সামনে তাকায়। তার মুখ থেকে হাত নামাতেই ভুলে গেছে। মেয়েটার হৃৎপিণ্ডে বোধহয় কেউ ধারালো ছুরি দিয়ে সযত্নে আঘাত করলো। দুর্বল চোখ দুটোর পলক পড়ে না, পুরো শরীর ঝিমঝিম করে উঠল। পায়ের তলায় যেন কেউ চাকু দিয়ে কাচিয়ে দিচ্ছে। কাঁচ ফুটালেও এত ব্যথা পায়নি। হাতের আঙুলের মধ্যে যেন কেউ কারেন্ট শক দিয়েছে। দু হাতের আগের চেয়ে অস্বাভাবিক ভাবে কাঁপে। বুকের ভেতর কলিজাটা বোধহয় কেউ খুবলে নিয়ে যাচ্ছে। পুরো শরীর জুড়ে এত জ্বালা কেন পড়ে তার? চোখের পানি ভর্তি হয়ে হিজাবের উপর গড়িয়ে পড়ে, আবারও বিন্দু বিন্দু পানি জমে চোখের টুইটুম্বুর হয়ে যায়। অস্ফুট স্বরে আওড়ায়, সোহাগ। ছেলেটা ফোন কানে নিয়ে কথা বলছিল। মেয়ে কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে সামনে তাকায়। চোখাচোখি হয় এর চোখের সাথে। কপালে ভাঁজ পড়ে। ফোনের ওপাশ থেকে কথা বলে, কিন্তু ছেলেটা অবাক নয়নে তাকিয়ে থাকে সামনে বসা মেয়ের পানে। মনে হচ্ছে ভীষণ পরিচিত কিছু হঠাৎ সামনে এসে এগিয়েছে। ছেলেটি জিভ দিয়ে নিজ ঠোঁট জোড়া ভেজায়, কিছু বলতে চাইছে বোধহয়।